আমরা বোরের পরমাণু মডেল নিয়ে কথা বলবো। এখানে বর বা জামাই এর কোনো মডেল না। বোর হচ্ছেন একজন বিজ্ঞানী যিনি 1913 সালে তার পরমাণু মডেল আবিষ্কার করেন, অর্থাৎ পরমাণু গঠন সম্পর্কে একটা লজিক্যাল মতবাদ দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ আমাদের যে বোর পরমাণু মডেল রয়েছে সে মডেলকে আমরা থমসনের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেলের মতো আমরা একটা শর্টকাট টেকনিকে এটাকে আমরা 3:6:6 মডেল বলবো। ঠিক যেভাবে আমরা থমসনের পরমাণু মডেলকে 4:4 মডেল বলেছিলাম, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলকে 5:5 মডেল বলেছিলাম, ঠিক এখানেও আমাদের ইস্টুর হিসাবটা হচ্ছে 3:6:6। এইভাবে করে আমরা আসলে এই মডেলটা মনে রাখবো। আসলে এটার ব্যাখ্যাটা হচ্ছে তার মতবাদে বা তার মডেলে আসলে 3টি প্রস্তাবনা রয়েছে, এছাড়াও 6টি সফলতা রয়েছে এবং একই সাথে 6টি সীমাবদ্ধতা রয়েছে। এই জন্য আমরা এটাকে 3:6:6 দিয়ে মনে রাখতে পারি। আমাদের আসলে একসাথে সবগুলো কথা মনে রাখা খুব কঠিন হয়ে পড়ে, এই জন্য আমরা আসলে সংখ্যা দিয়ে জিনিসটা মনে রাখার চেষ্টা করব, যেন আমাদের আসলে 6টা সীমাবদ্ধতা বা 6টা সফলতা মানে সংখ্যা যেন 6টাই হয়, সেটার জন্য পরীক্ষার হলে যে 3টা না হয়ে যায়। কারণ হচ্ছে আমরা বাসা থেকে মুখস্থ করি কোনো একটা জিনিসের 10টা বৈশিষ্ট্য, পরীক্ষার হলে যে মনে পড়ে 5টা। আমরা যদি বাসা থেকে মুখস্থ করি 5টা, পরীক্ষার হলে যে মনে পড়ে 2টা। তাহলে আমাদের এই যেই সমস্যাটা, আমি তো পরিশ্রম ঠিকই করতেছি কিন্তু আমার কেন মনে থাকতেছে না, তাহলে আমি কষ্টের মতো করে কষ্ট করলাম কিন্তু আমি মনে রাখতে পারতেছি না, তাহলে সেটা সলিউশনটা হচ্ছে তোমাকে সংখ্যা দিয়ে মনে রাখতে হবে। সেটা ফিজিক্সে হোক, কেমিস্ট্রি হোক বা ম্যাথমেটিক্সে হোক, তোমাকে সংখ্যাটা মনে রাখতে হবে এবং অবশ্যই শর্টকাট টেকনিক তোমার ওইখানে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা ঠিক সেভাবেই বোরের পরমাণু মডেলটি পড়ার চেষ্টা করব। এটার আবিষ্কারের পেছনে আসলে কনসেপ্টটা কি কাজ করে। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে বেশ কয়েকটা সীমাবদ্ধতা দেখেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেলের কিন্তু কোনো অস্তিত্বই থাকে না। এটি একটি। আমরা সেকেন্ড যে উল্লেখযোগ্য সীমাবদ্ধতা দেখেছি সেটা হচ্ছে পরমাণুর বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে না পারা, এবং থার্ড যেই উল্লেখযোগ্য সীমাবদ্ধতা দেখেছি সেটা হচ্ছে আমাদের কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কিত কোনো ব্যাখ্যাই কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয়নি। এই যে অপূর্ণতা, এই যে সমস্যা, সেই সমস্যাটা সমাধানের আলোকে বিজ্ঞানী বোর একটা পরমাণু মডেল দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ আমাদের বোর পরমাণু মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটির আলোকেই তৈরি করা এবং একই সাথে এটি হচ্ছে আমাদের বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত। আমরা জানবো যে বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব কি, অর্থাৎ আমাদের আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাপারই কি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা বুঝে ফেলতে পারলাম যে বোর আসলে কখন একটা পরমাণু মডেল দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ রাদারফোর্ডকে ভুল প্রমাণিত করে নিজেই বিয়ের সিদ্ধান্ত নেয়, বর সাজার জামাই সাজার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ এটাকে যদি আমরা বলি পরমাণু মডেল তৈরি করার সিদ্ধান্ত নেয়, সেটি আমরা আসলে আজকে দেখব। একই সাথে তার বিয়ে করার পরে তার সফলতা দেখব এবং বিয়ে করার পরে তার আসলে কি কি সীমাবদ্ধতা ছিল সেটিও আসলে দেখব। সো আমরা চলো দেখে ফেলি বর বা জামাই এর মডেলে কি কি রয়েছে। সো আমরা প্রথমে দেখে ফেলতে পারলাম যে আমাদের এই মডেলটি 1913 সালে প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে আমাদের 3:6:6 মডেল বলে আমরা জানি। এরপরে আমরা দেখব আসলে যে আমাদের বোর মডেলে আসলে কি কি প্রস্তাবনা রয়েছে। তার মধ্যে 3টি প্রস্তাবনার মধ্যে আমাদের সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে যে আমাদের শক্তি স্তর বা স্থির কক্ষপথ সম্পর্কিত প্রস্তাব, এটি হচ্ছে একটি। দ্বিতীয়টি হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব এবং তৃতীয়টি হচ্ছে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। পুরো টপিক্সটা আমরা আসলে টেকনিক্যালি এবং মজা করে পড়বো। যেমন আমাদের এখানে ধনী গরিবের একটা খুব মজার কনসেপ্ট রয়েছে, আমাদের এই সফলতা এবং সীমাবদ্ধতার মধ্যে আমাদের সব সফলতা এবং শক্ত সীমাবদ্ধতা, এই টাইপের বেশ কিছু মজার টেকনিক রয়েছে। সো আমরা শুরু করতেছি শক্তি স্তর বা স্থির কক্ষপথ সম্পর্কিত প্রস্তাব দিয়ে, অর্থাৎ বোর পরমাণু মডেলের 1 নম্বর প্রস্তাবনা দিয়ে। আমাদের 1 নম্বর প্রস্তাবনায় যেটি বলা আছে শক্তি স্তর, যার ইংরেজি টার্ম হচ্ছে অরবিট। নাম শুধু 2টি নয়, আরও 3টি নাম রয়েছে। শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট বা আমাদের শেল অথবা শুধু স্তর, অর্থাৎ এই 5টি নামে ডাকা যায়। অর্থাৎ শক্তি স্তর বা অরবিট বা কক্ষপথ বা শেল বা স্তর, এই 5টি নামে কিন্তু আমাদের এই শক্তি স্তরকে আমরা উল্লেখ করতে পারি। সো আমাদের বোর পরমাণু মডেলে শক্তি স্তর বা স্থির কক্ষপথ বলতে আসলে কি বোঝানো হয়েছে সেটা আমরা এই চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো যে আমাদের মাঝখানে কিন্তু কেন্দ্রীয় নিউক্লিয়াস রয়েছে। আমরা জানি এই যে চক্রাকার অংশগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে কিন্তু ইলেকট্রন বসে থাকে, ঘুমায়, খায়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাগুলোতে যদি ইলেকট্রন থাকে তাহলে এই চাকাগুলো ক্রমাগত কি হয়, ঘুরতে থাকে। আমরা কিন্তু অনেকেই একটা ভুল কনসেপ্ট জানি, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন ক্রমাগত ঘুরতে থাকে। এটা কিন্তু ভুল কথা, ইলেকট্রন কিন্তু কখনোই ঘুরে না। ইলেকট্রন হচ্ছে এই চাকার উপরে বসে থাকে। সো চাকার উপরে যখন বসে থাকে, চাকা ঘুরলে ইলেকট্রনকেও কিন্তু ঘুরতে হয়। সো কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রন কখনোই ঘুরে না, ইলেকট্রন কখনোই আমাদের মুভ করে না, আমাদের আসলে চাকার উপরে ইলেকট্রন বসে থাকে, সেই চাকাটা ঘুরতে থাকে, এই জন্য আমাদের আসলে ইলেকট্রন ঘুরে।
তোমরা খেয়াল করে দেখবা যে আমাদের সাইকেল বা আমাদের যে মোটরসাইকেলের চাকা খেয়াল করি, তাহলে সেই চাকায় কিন্তু স্পোক রয়েছে, অর্থাৎ চিকন চিকন যে স্পোকগুলো রয়েছে সেই স্পোকগুলো কিন্তু কখনোই ঘুরে না, আসলে চাকা ঘুরে, চাকা রিম ঘুরে, এই জন্য কিন্তু স্পোকগুলো ঘুরতে থাকে। সো ইলেকট্রনকে আমরা আসলে আমাদের সাইকেলের চাকার স্পোকের সাথে তুলনা করতে পারি। সো ব্যাপারটা হচ্ছে আমাদের এই চাকাটা কি ক্রমাগত ঘুরতে থাকে, এরকম 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 করে ক্রমাগত ঘুরতে থাকে। এখন এই যে ইলেকট্রনের গায়ে লেগে আছে, তাহলে ও কি ঘুরবে না? সো ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে যেই চাকা, এই চাকাকে বলা হয় হচ্ছে অরবিট। সো চাকা সমান অরবিট, সাইকেলের চাকা মানে হচ্ছে সেটা একটা অরবিট বা শক্তি স্তর। বাইসাইকেলের চাকা হোক, মোটরসাইকেলের চাকা হোক, বা অন্য যে কোনো সাইকেলেরই চাকা হোক না কেন, সেটাই হচ্ছে অরবিট। সো আমরা কিন্তু অরবিটের নতুন একটা ব্যাপার শিখলাম। আমরা পরবর্তীতে অরবিটাল এবং অরবিটের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের আসলে অরবিটের কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। সো অরবিট মানে হচ্ছে বাইসাইকেলের চাকা। এটা আবার ভাইয়া কি বলতেছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আসলেই এটা, আর স্পোকগুলো হচ্ছে ইলেকট্রন। এখন এই যে যেই বৃত্তাকার অঞ্চলে আসলে ইলেকট্রনগুলো ক্রমাগত ঘুরতে থাকে, কাকে কেন্দ্র করে ঘুরতে থাকে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আচ্ছা, আমি কিন্তু মাঝখানে আরও একটা ভুল কথা বলে ফেললাম যে ইলেকট্রন ঘুরতে থাকে। আসলে আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে বা বিভিন্ন রাইটারের টার্মগুলো কিন্তু এরকম যে ইলেকট্রন ক্রমাগত ঘুরতে থাকে। সো টার্ম তুমি এটা ইউজ করতে পারো, খাতায় লিখতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে বেসিক ব্যাপারটা কিন্তু জেনে তারপর ইউজ করতে হবে। তুমি ল্যাঙ্গুয়েজে এটা যদি ইউজ করো যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা ঠিক তখনই হয় যখন তুমি আসলে না বুঝে ব্যাপারটা মনে করো যে ইলেকট্রনই আসলে ক্রমাগত ঘুরতেছে। কারণ চাকা ঘুরলে ইলেকট্রনের কি বসে থাকার কোনো উপায় আছে? সো ইলেকট্রনকেও তো ঘুরতেই হয়। ওকে, এখন এই যে নিউক্লিয়াস, সে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে সেন্টার পয়েন্ট চিন্তা করে যে আমাদের চক্রাকার পথে ইলেকট্রন যদি ক্রমাগত ঘুরতে থাকে, আমরা যদি দেখি এখানে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে ওই যে এই ইলেকট্রন যে চাকার সাথে সাথে ঘুরতেছে, ওই অঞ্চলটাকে আমরা আসলে বলি অরবিট। তাহলে অরবিট বা শক্তি স্তরের বেসিক কনসেপ্টটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে চক্রাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে, সেই অঞ্চলগুলোকে অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ বা শেল বা স্তর বলা হয়। সো সবসময় তোমাকে 5টা নামে ডাকতে হবে না, তুমি যে কোনো একটা নামেই ডাকতে পারো। আমাদের বন্ধুদের মধ্যে অনেকের কিন্তু নাম এরকম থাকতে পারে, ইফতেকার ইবনে মুজাহিদ ইবনে মোজাম্মেল মোহাম্মদ। সো বুঝতে পারতেছো যে আমাদের একই নামের মধ্যে প্রায় 6টি বা 7টি কিন্তু অংশ রয়েছে, কিন্তু তোমরা ভেবে অবাক হবা যে এটি কিন্তু শুধুমাত্র একটা মানুষের নাম, ইফতেকার ইবনে মুজাহিদ ইবনে মোজাম্মেল মোহাম্মদ। তোমাদের কিন্তু অনেকেরই এরকম নাম রয়েছে। সো আমাদের কেমিস্ট্রিতে, ফিজিক্সে কিন্তু একটা টার্মের অনেকগুলো নাম থাকতে পারে, কিন্তু সব কিছু মিলিয়েই কিন্তু আমরা একজনের পরিচয় দেওয়ার চেষ্টা করব। সো আমাদের অনেকের নামই একাধিক থাকতে পারে, কিন্তু আমাদের মূল যেই নিক নেমটা বা মূল যেই বেসিক নেমটা, সেটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। সো ঘুরে ফিরে আমরা শক্তি স্তর বলি বা অরবিট বলি বা আমাদের কক্ষপথ বলি বা শেল বলি বা স্তর বলি, যেটাই বলি না কেন, আমাদের নামটা কিন্তু ওই একজনেরই, অনেকটা ইফতেকার ইবনে মুজাহিদ ইবনে মোজাম্মেল মোহাম্মদের মতো। সো ব্যাপারটা হচ্ছে আমাদের অরবিটের সংখ্যাটা যদি আমরা আরেকটু ক্লিয়ারিফাই করি, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে, তাকে আমরা অরবিট বলবো। সো আমরা এখানে চাকা দেখতে পাচ্ছি 1 2 3 4। সো আমাদের কিন্তু অনেকগুলো চাকা রয়েছে, তার মানে এখানে আমাদের অনেকগুলো কক্ষপথ রয়েছে, অনেকগুলো শক্তি স্তর রয়েছে। সো আমরা এটাকে প্রথম শক্তি স্তর, এটাকে দ্বিতীয় শক্তি স্তর, এটাকে তৃতীয় শক্তি স্তর, এটাকে চতুর্থ শক্তি স্তর কিন্তু বলে ফেলতে পারি। এখন একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রন যখন ক্রমাগত ঘুরে, এটা কিন্তু সাধারণ পদার্থবিজ্ঞানের নিয়মটা মেনে চলে, এবং একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রন কারো কাছ থেকে শক্তি ধারও করে না, কাউকে শক্তি দেয়ও না, অনেকটা স্বার্থপরের মতো আচরণ করে। অর্থাৎ ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট শক্তি স্তরের আন্ডারে থাকে, তখন সে পুরোপুরি স্বার্থপর, অর্থাৎ কাউকে কিছু দিবেও না, কারোর থেকে কিছু নিবেও না, অর্থাৎ অনেকটা তোমরা কিপটা বলতে পারো এটাকে। ওকে, সো দেখো, কৃপণ ইলেকট্রন বা কিপটা ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি স্তরে যখন থাকবে, তখন সে কাউকে কিছু দেয়ও না, কারো কাছ থেকে কিছু নেয়ও না। এই জন্য আমাদের এই কক্ষপথ সমূহকে আসলে স্থির কক্ষপথ বলা হয়, যেটা তোমরা টার্মের মধ্যে দেখতে পাচ্ছ। স্থির কক্ষপথ বা স্থির শক্তি স্তর বলা হয়। তার মানে একটা স্থির শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, ইলেকট্রন শক্তি বিকিরণও করে না, শুধুমাত্র তার ইচ্ছা মতো বনবন 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 করে লাটিমের মতো ঘুরতে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে এই শক্তি স্তরকে আমরা বেসিক্যালি এন দ্বারা প্রকাশ করি, এবং কোনো একটি শক্তি স্তরে সর্বোচ্চ 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ আমরা যদি বলি প্রথম শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেটার অ্যান্সার হচ্ছে n এর মান যদি 1 বসাই, তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, এবং
1 2 2, তার মানে হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে। আমরা যদি দ্বিতীয় শক্তি স্তরের কথা চিন্তা করি তাহলে আমাদের 2 নম্বর শক্তি স্তর মানে n এর মান হচ্ছে 2, তাহলে এখানে n এর মান যদি 2 বসাই তাহলে 2 2 4, 4 2 8, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে। একইভাবে আমরা যদি সেম ক্যালকুলেশন করি তাহলে তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টি, পঞ্চম শক্তি স্তরে 50টি ইলেকট্রন থাকতে পারে। সেটা আমরা 2n² ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে এখানে যে KLMN এই ব্যাপারগুলো আসলে কি। এখানে বিজ্ঞানী বোর তার বর্ণনার সুবিধার জন্য আমাদের 1 2 3 4 অর্থাৎ n এর মানের উপর বেসিস করে আমাদের অরবিটগুলোকে বিভিন্ন নামে নামকরণ করেন। আমরা যদি দেখি n এর মান হতে পারে 1, n এর মান হতে পারে 2, n এর মান হতে পারে 3, n এর মান হতে পারে 4, এভাবে করে করে n এর মান এক্স্যাক্টলি আমাদের পূর্ণ সংখ্যা হতে পারে। এই পূর্ণ সংখ্যার উপর বেসিস করে বিজ্ঞানী বোর আসলে অরবিটগুলোর নাম দেওয়ার চেষ্টা করেন। n এর মান যখন 1 তখন সেটাকে তিনি বলেন k শেল, n এর মান যখন 2 তখন সেটাকে তিনি বলেন l শেল, আমরা যখন দেখি n এর মান 3 তখন তিনি সেটাকে বলেন m শেল, এবং n এর মান যখন 4 তখন তিনি সেটাকে n শেল বলেন। এবং এভাবে করে করে আস্তে আস্তে আগাতে থাকে, যে আমাদের অরবিটগুলো এভাবে আগাতে থাকে k l m n o p, এভাবে করে করে আমরা যদি 5 6 করে করে অরবিটগুলো চিন্তা করতে থাকি তাহলে আমরা এগুলোকে সাইন বা সূচিত করতে পারি। এখন কোনো একটি অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তার মানে আমাদের বিজ্ঞানী বোর তার প্রথম কনসেপ্টে শক্তিস্তর বা কক্ষপথ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেন, এবং তিনি বলেন যে আমাদের কক্ষপথ সমূহ হচ্ছে স্থির, অর্থাৎ স্থির কক্ষপথ সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ আমরা যদি আবারও বলি যে কক্ষপথ আসলে কি, যে আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে তাকে আমরা কক্ষপথ বলি। কক্ষপথকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান কি কি হতে পারে? পূর্ণ সংখ্যা কিন্তু হতে হবে। এখন n এর মান যদি 1 2 3 4 ডট 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 এরকম হয় তাহলে বিজ্ঞানী বোর আমাদের হিসাব করে দেখান যে এই অরবিটগুলোকে আমরা আসলে k শেল, l শেল, m শেল, n শেল এগুলো কিন্তু নামকরণ করতে পারি। আমরা এখন কথা বলবো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, অর্থাৎ আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের 2 নম্বর প্রস্তাবনা নিয়ে। এখন কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব এই ব্যাপারটি ডিটেইলসে যাওয়ার আগে নিশ্চয়ই আমাদের এই ব্যাপারটা আগে জানা দরকার যে কৌণিক ভরবেগ কি। তার আগে জানা দরকার যে কৌণিক কি এবং ভরবেগ কি। কৌণিক মানে হচ্ছে কোনাকুনি, অর্থাৎ কৌণিকভাবে বৃত্তাকার পথে ক্রমাগত চলমান কোনো কিছু যে টার্মটা সেটাকে আমরা আসলে বলি কৌণিক। আমরা এই যে এই বরাবর যাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে রৈখিক। আমি যদি এভাবে বন 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 করে ঘুরতাম তাহলে সেটা হচ্ছে কৌণিক। তার মানে হচ্ছে বন 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 মানে হচ্ছে কৌণিক, এবং এই বরাবর হচ্ছে রৈখিক। তার মানে এই বরাবর যে ভরবেগ সেটাকে আমরা বলি হচ্ছে রৈখিক ভরবেগ, এবং এই বরাবর যে ভরবেগ সেটাকে আমরা বলি হচ্ছে কৌণিক ভরবেগ। এবার ভরবেগের সংজ্ঞা কাকে বলে? ভরবেগের সংজ্ঞা দিতে গেলে আমাকে আসলে বাংলা দ্বিতীয় পত্রে চলে যেতে হবে সন্ধি বিচ্ছেদে। তাহলে ভরবেগ এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে ভর প্লাস বেগ, তাহলে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। সন্ধি বিচ্ছেদে আমরা প্লাস করি, কিন্তু আমাদের কেমিস্ট্রিতে সন্ধি বিচ্ছেদ করতে গেলে আসলে গুণ করতে হবে। তাহলে ভর ইন্টু বেগ সমান ভরবেগ। তাহলে কোনাকুনি কোনো ভরবেগকে আমরা আসলে কৌণিক ভরবেগ বলবো। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কোনাকুনি কোনো ভরবেগ যদি নির্ণয় করতে চাই বা কৌণিক ভরবেগ নির্ণয় করতে চাই তাহলে আমাদের সেটাকে আসলে কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা একটু দেখো। আমরা যদি ডেফিনেশনটা একটু কাউন্ট করি, এটা যদি আমাদের একটি বৃত্তাকার অঞ্চল হয়ে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই এই বৃত্তাকার অঞ্চলের আমাদের একটি নির্দিষ্ট ব্যাসার্ধ বা রেডিয়াস রয়েছে, তাই তো? এখন এই যে রেডিয়াস, এই রেডিয়াস হচ্ছে আমাদের কৌণিক যে পথ সে কৌণিক পথের রেডিয়াস বা আমাদের ব্যাসার্ধ। এখন ব্যাপারটা হচ্ছে আমরা রৈখিক ভরবেগ বলতে যেটা জানি যে আমাদের ভর এবং বেগের গুণফলকে আমরা আসলে বলি হচ্ছে ভরবেগ। তাহলে ভর এবং বেগের গুণফলকে আমরা রৈখিক ভরবেগ বলি। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো যে আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় আমাদের যে আবর্তন করতেছে না, এই যে কোনাকুনি আবর্তন করতেছে সে আবর্তনের কেন্দ্রবিন্দু বলা হয়। অর্থাৎ আমাদের এই যে পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব সেটা হচ্ছে আবর্তনের কেন্দ্রবিন্দু থেকে কক্ষপথের মাঝখানের দূরত্ব। অর্থাৎ এটা হচ্ছে আবর্তনের কেন্দ্রবিন্দু, এবং এই মাঝখান থেকে আমাদের যে দূরত্বটা সেটাকে আমরা বৃত্তের সাপেক্ষে ব্যাসার্ধ বলতে পারি। কিন্তু এটার আরও যদি বেসিক ব্যাপারটা জানতে চাই তাহলে আবর্তনের কেন্দ্রবিন্দু থেকে আমাদের কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব বা প্রথম কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব, এই যে আবর্তনের কেন্দ্রবিন্দু থেকে আমাদের কক্ষপথের দূরত্ব এবং রৈখিক ভরবেগ এদেরই গুণফলকে আমাদের আসলে কৌণিক ভরবেগ বলা হয়। তাহলে কৌণিক ভরবেগের বেসিক সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে আমাদের এই যে আবর্তনের কেন্দ্রবিন্দু থেকে আমাদের প্রথম কক্ষপথের মধ্যবর্তী যে দূরত্ব, আমাদের এটা কিন্তু দ্বিতীয় কক্ষপথের সাপেক্ষেও হতে পারে, তৃতীয় কক্ষপথের সাপেক্ষেও হতে পারে। আমাদের বেশি রাইট হবে যদি আমরা শুধুমাত্র এখানে কক্ষপথ শব্দটি ইউজ করি। তাহলে আবর্তনের কেন্দ্রবিন্দু থেকে কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব এবং রৈখিক ভরবেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। তাহলে আমরা এই টার্মটা নিশ্চয়ই লিখতে পারি যে কৌণিক ভরবেগ মানেই হচ্ছে mvr।
এবং কৌণিক ভরবেগকে এক্স্যাক্টলি এল দ্বারা প্রকাশ করা হয়। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এল ইজ ইকুয়াল টু mvr ডিরেক্ট আসলে কিভাবে লিখে ফেলতে পারতেছি, এটার কিন্তু ফিজিক্সের খুব সুন্দর একটি ব্যাখ্যা রয়েছে। যেমন আমরা ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমাদের কৌণিক ভরবেগ এটা সমান আমাদের কৌণিক বেগ এবং মোমেন্ট অফ ইনারশিয়া, অর্থাৎ যেটাকে আমরা জড়তার ভ্রামক বলি, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এখন ব্যাপারটা হচ্ছে আমরা আই ইজ ইকুয়াল টু একটা নতুন ফর্মুলা জানি, সেটা হচ্ছে mr স্কোয়ার, আর আমরা ডাব্লিউ সমান জানি v ডিভাইড বাই আর। তাহলে আমরা সেই মানগুলো একটু বসিয়ে দিই এখানে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি v ডিভাইড বাই আর, এবং আমরা জানি আই ইজ ইকুয়াল টু mr স্কোয়ার। তাহলে আমাদের দেখো এখানে আর আর কাটাকাটি হয়ে আমাদের একটা আর উপরে থাকবে, তাহলে আমরা যেটা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে mvr। অর্থাৎ আমাদের এবার বুঝে ফেলতে পারলাম যে আমাদের আসলে mvrটা কিভাবে আসছে। অর্থাৎ আমাদের বেসিক্যালি আমাদের কৌণিক ভরবেগ হচ্ছে আমাদের কৌণিক বেগ এবং মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামকের গুণফল। তারপর হচ্ছে আমরা আই ইজ ইকুয়াল টু জানি mr স্কোয়ার এবং ওমেগা ইজ ইকুয়াল টু v ডিভাইড বাই আর। তাহলে আমরা আর আর কাটাকাটি করে আমরা পেয়ে গেলাম হচ্ছে mvr। তাহলে এল ইজ ইকুয়াল টু mvr কনসেপ্টটা নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছো, যার মধ্যে আমাদের এই এমটা হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট কক্ষপথে যে আসলে ঘুরতেছে তার ভর, এটা হচ্ছে আমাদের গতিবেগ, এবং এটা হচ্ছে আমাদের আবর্তনের কেন্দ্রবিন্দু থেকে মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেটা। এখন আমরা যদি কৌণিক ভরবেগ সম্পর্কে বেসিক আইডিয়াটা বুঝে ফেলতে পারি, তাহলে এখন কিন্তু আমাদের দেখতে হবে যে আসলে ওই যে আমাদের সে বর বা জামাই বা বোর আমাদের আসলে এই কৌণিক ভরবেগ সম্পর্কিত আসলে কি প্রস্তাবটা দিয়েছিলেন। সো তিনি আসলে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তিনি একটা কথা চট করে বলে দিলেন যে আজকে থেকে এটা হবে। অর্থাৎ অনেকটা এরকম যে আজকে থেকে দেশে আর কোনো করোনা নাই। এখন আজকে থেকে আমি যদি বলি দেশে আর কোনো করোনা নাই, তাহলে এটাকে আমি মুখে বলে দিলেই হয়ে যাবে? এটা কিন্তু হবে না, কারণ হচ্ছে আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেটা প্রুফ করতে হবে, তারপর না হয় আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু বিজ্ঞানী বোর আসলে খুব বাজে একটি কাজ করছেন, সেটা হচ্ছে তিনি কৌণিক ভরবেগের একটা মান বলে দিয়েছেন। অর্থাৎ তিনি বললেন যে কোনো কক্ষপথে থাকা অবস্থায় বা যে কোনো শক্তি স্তরে থাকা অবস্থায় কোনো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে h/2π এর সরল গুণিতক। অর্থাৎ h কি 2π কি এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি না। অর্থাৎ তিনি যেটা বললেন যে কোনো একটি কক্ষপথে থাকা অবস্থায় কোনো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক। অর্থাৎ তিনি যে টার্মটার কথা বললেন যে কোনো একটি কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে h/2π এর সরল গুণিতক। সরল গুণিতক। এখন সরল গুণিতক ব্যাপারটাকে আমরা ব্যাখ্যা করতে পারি কিভাবে? ব্যাখ্যা করতে পারি অনেকটা এভাবে যে আমাদের এখানে আমাদের 1 হতে পারে, এখানে আমাদের 2 হতে পারে, এখানে আমাদের 3 হতে পারে। কিসের বেসিসে হতে পারে? আমাদের কক্ষপথের সাপেক্ষে হতে পারে। যেমন আমাদের প্রথম কক্ষপথের জন্য h/2π কত এর সরল গুণিতক? 1 এর সরল গুণিতক। তার মানে আমরা সেটাকে 1 দ্বারা গুণ করব। আমরা যদি 2 নম্বর কক্ষপথের সাপেক্ষে কৌণিক ভরবেগ বের করতে চাই তাহলে সেটাকে 2 দ্বারা গুণ করব। আমরা যদি 3 নম্বর কক্ষপথের সাপেক্ষে কৌণিক ভরবেগ বের করতে চাই তাহলে আমরা h/2π কে আসলে 3 দ্বারা গুণ করে ক্যালকুলেশন করব। সো আমরা আমাদের কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবের মধ্যে যেটা জানতে পারলাম যে বিজ্ঞানী বোর বলেছেন যে কোনো একটি নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কিন্তু নির্দিষ্ট থাকে এবং তার মান হচ্ছে আমাদের h/2π এর সরল গুণিতক। আমরা কিন্তু অলরেডি জানি না যে h আসলে কি, h এর মানটা কিভাবে বের করতে হবে, বা আসলে এখান থেকে আমরা সমীকরণটা সেট আপ করতে পারি কিভাবে। সো চলো দেখে ফেলি আমাদের আসলে এখানে কিভাবে সমীকরণটা সেট আপ করতে পারি। অলরেডি কিন্তু আমি তোমাদের পুরো বেসিক ব্যাপারটা কিন্তু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। বিজ্ঞানী বোর যে সমীকরণটা প্রতিষ্ঠা করেন সেটি হচ্ছে আমাদের যেহেতু mvr হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, mvr ইজ ইকুয়াল টু তিনি বলেন nh/2π। অর্থাৎ যেহেতু আমাদের বলা হয়েছে যে আমাদের h/2π এর সরল গুণিতক, এই সরল গুণিতকের জন্যই আমাদের n এর টার্মটা ব্যবহার করা হলো। এবং এই nটা কি তাহলে এখানে nটা হচ্ছে আমাদের কক্ষপথ সংখ্যা, যেটা একটু আগে তোমাদেরকে পড়িয়ে আসলাম যে n দ্বারা আমাদের আসলে অরবিট নাম্বার বা অরবিটকে প্রকাশ করা হয়। তাহলে n এর মান 1 2 3 4, তার মানে হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান কিন্তু চেঞ্জ হতে থাকবে। এবার হচ্ছে আমাদের h-টা কি এবং পাইটা কি। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মানটা হচ্ছে আমরা যদি দেখি সাংখ্যিক মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34। এখন ব্যাপারটা হচ্ছে এটা না হয় হয়তো মুখস্থ করতে পারলাম, কিন্তু এর একক কি হবে? এখানে কিন্তু আমাদের নতুন একটা ঝামেলা। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে আমাদের ডান পাশে যে টার্ম রয়েছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ পাই মানে হচ্ছে 3.1416,
এন মানে হচ্ছে 1 2 3 4, এনেরও কোনো একক নাই, পায়েরও কোনো একক নাই, তাহলে এইচ এর একক কোনটা হবে? আমরা ফিজিক্সের কনসেপ্ট থেকে জানি কোনো একটা সমীকরণের বাম পাশ এবং ডান পাশের একক এবং মাত্রা অভিন্ন, তাহলে এর বাম পাশে যে একক হবে নিশ্চয়ই এইচ এর এককও সেটাই হবে। এখন আমি যদি সেটা চিন্তা করি তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এই যে বাম পাশে আমাদের MVR রয়েছে, সেই MVR এর ক্ষেত্রে আমাদের m এর একক হচ্ছে, এস এককগুলো আমরা ইউজ করব কেজি। আমরা যদি ভি এর একক দেখি তাহলে ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং আর এর একক হচ্ছে, আর যেহেতু দূরত্ব তার মানে হচ্ছে মিটার, তাহলে এদেরকে সামেশন করলে আমাদের যে এককটা পাওয়া যাবে সেটাই নিশ্চয়ই এইচ এর একক। তাহলে এইচ এর ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমাদের এইচ এর ক্ষেত্রে আমাদের এককটা হবে যে কেজি, আমরা অবশ্যই এস একক নেওয়ার চেষ্টা করব, মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। এবার ব্যাপারটা হচ্ছে এই একক দেখে তোমরা একটু অবাক হতে পারো বা এটা মুখস্থ রাখতে হবে কিভাবে সেটা কিন্তু তোমাদের জন্য একটু কঠিন হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো একক মুখস্থ করব না, আমরা এককটা বের করব কিভাবে? ওই যে আমরা জানি MVR = NH / 2 পাই, তাহলে m এর একক, v এর একক এবং r এর একক এই তিনটা একক যদি গুণ করে ফেলি তাহলেই তো আমরা এটা পেয়ে যাব। এখন ব্যাপারটা হচ্ছে এটার কিন্তু আরও একটি একক রয়েছে, যে এককটার জন্য আমাদের একটা সমীকরণের হেল্প নিতে হবে, যে সমীকরণটা আমরা শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাবের মধ্যে পড়ব। অলরেডি আমরা সেটা একটু দেখে ফেলি যে আমাদের একটা সূত্র রয়েছে যেটা আমরা এই 3 নম্বর পয়েন্টের মধ্যে পড়ব, সেটি হচ্ছে E = h নিউ। এখন নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা কম্পাঙ্ক বলে জানি, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, অলরেডি আমরা দেখে ফেললাম, এটা হচ্ছে এনার্জি বা শক্তি। এখান থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি যে আমাদের H = E / নিউ, ডেফিনেটলি লিখতে পারি। এখন একটু খেয়াল করে দেখো, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ কম্পাঙ্ক। সো আমরা দেখতে পাই যে ই এর অর্থাৎ শক্তির এস একক হচ্ছে জুল এবং নিউ এর এস একক হচ্ছে এস ইনভার্স, যেটাকে আমরা হার্জ হিসাবেও লিখতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে এস ইনভার্সকে যদি উপরে নিয়ে যাই তাহলে আমাদের আরেকটা একক হতে পারে জুল সেকেন্ড, যেটা আমরা সচরাচর বইতে দেখে থাকি, ম্যাথ করার সময় ইউজ করে থাকি। সো এই দুটি এককই কিন্তু আমাদের এস একক, যে দুটি এককই কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন অনেক ক্ষেত্রে আমরা চাপের একক দেখতে পারি, যে চাপের এস একক প্যাসকেল, এবং একই সাথে নিউটন পার মিটার স্কয়ার, এটাও কিন্তু চাপের একটা একক। সো আমরা বুঝে ফেলতে পারলাম যে আমাদের জুল সেকেন্ডটা আসে কিভাবে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ডটা কিভাবে আসে। আমরা যদি বেসিকটা জানতে পারি তাহলে আমাদের শর্ট টেকনিকটা কিন্তু এমনিতেই মাথায় থাকবে। সো আমার মনে হয় যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমাদের জানতে হবে যে এটি দ্বারা আমরা আসলে কিভাবে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করতে পারি। একটু খেয়াল করে দেখো যে আমাদের এইখানকার বেসিক যে টার্মগুলো রয়েছে সে টার্মগুলো আসলে পরিচয় কি। এখানে এমটা কি? এমটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা আছে এবং এর মান হচ্ছে আমাদের 9.11 × 10⁻⁻28 গ্রাম। এখন ব্যাপারটা হচ্ছে এখানে ভিটা কি? এই ভিটা হচ্ছে আমাদের ইলেকট্রনেরই গতিবেগ, অর্থাৎ এই গতিবেগের মান আমাদের কখনো কখনো আমাদের কক্ষপথের সাপেক্ষে চেঞ্জ হতে পারে। এখন আমরা যদি দেখি আরটা কি? আরটা হচ্ছে ইলেকট্রন যেই কক্ষপথে এখন অবস্থিত সেই কক্ষপথের ব্যাসার্ধ বা আমাদের আবর্তনের কেন্দ্রবিন্দু থেকে আমাদের আসলে কক্ষপথ পর্যন্ত দূরত্ব, যেটাকে আমরা আসলে ব্যাসার্ধ বলে জানি। এখানে এনটা কি? এনটা হচ্ছে আমাদের কক্ষপথ নাম্বার, যেটার মান হতে পারে 1 2 3 4 এভাবে করে ডট 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 আমাদের পূর্ণ সংখ্যা হতে পারে। এখন হচ্ছে এইচটা কি? এইচ মানে হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড একক ইউজ করতে পারি, অথবা আমরা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড এককটা কিন্তু ইউজ করতে পারি। এবং এখানে হচ্ছে পাইটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, যার মান হচ্ছে 3.1416। এখন আমরা দেখে ফেললাম যে টোটাল আসলে আমাদের এই সমীকরণটার পরিচয় কি, অর্থাৎ MVR = NH / 2π। আমরা কিন্তু চাইলে এখানে L = MVR = NH / 2π এটাও কিন্তু ইউজ করতে পারতাম, কারণ কৌণিক ভরবেগকে আমরা আসলে L দ্বারা প্রকাশ করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই সমীকরণে তাহলে মূল বেসিসটা কি? মূল বেসিসটা হচ্ছে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে তখন তার কৌণিক ভরবেগও নির্দিষ্ট থাকবে। ইলেকট্রন যখন কক্ষপথ চেঞ্জ হয়ে যাবে তখন তার কৌণিক ভরবেগ চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা টোটালি কিসের উপর ডিপেন্ড করতেছে? ব্যাপারটা আসলে ডিপেন্ড করতেছে টোটালি n এর মানের উপরে। কারণ হচ্ছে আমাদের n এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, কৌণিক ভরবেগ চেঞ্জ হয়ে যাচ্ছে। n এর মান ফিক্স থাকতেছে, কৌণিক ভরবেগের মানও কিন্তু ফিক্স থাকতেছে। সো ব্যাপারটা হচ্ছে টোটালি কন্ট্রোল করতেছে n। এবং মজার ব্যাপার হচ্ছে n ছাড়া বাকি যে দুটি টার্ম রয়েছে সেই দুটি টার্মই কিন্তু আমাদের এখানে ধ্রুবক।
এখন আমরা বুঝে ফেলতে পারলাম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব আসলে কি, কিন্তু এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন বারবারই আসতেছে যে আপনি এই সমীকরণটা কিভাবে লিখলেন যে mvr = nh/2 পাই। এই যে ত্রুটি, সেই ত্রুটি নিয়ে পরবর্তীতে বিজ্ঞানী ডি ব্রগলি অ্যানালাইসিস করেন এবং এই সমীকরণটা আসলে কিভাবে ক্যালকুলেশন করা যায়, কিভাবে আসে, সেটা আমরা তোমাদেরকে এই পার্টের মধ্যে দেখাবো। সো আমরা এমন কোনো টপিকস পড়বো না যেটার ব্যাকগ্রাউন্ড আমরা জানি না। সো আমরা অবশ্যই জেনে জেনে পড়বো, কারণ এটাই তো পড়াশোনার সিস্টেম। আমি হঠাৎ করে কেন একটা টপিকস মুখস্থ করবো? তাহলে আমি কেন সায়েন্স নিয়েছিলাম? আমি আর্টস নিলেই তো ভালো হতো। সো আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, যে কোনো একটা বল পয়েন্টও যদি আমি এখানে ফেলি, তাহলে তোমাকে জানতে হবে এই বল পয়েন্টটা কেন পড়লো। এবং আমরা যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেখি বা আমাদের বোর্ড এক্সাম বা অ্যাডমিশন পরীক্ষা দেখি, তাহলে অবশ্যই খেয়াল করবা যে আমাদের এখানে সবসময় কিন্তু বেসিক থেকে প্রশ্ন করা হচ্ছে। এখন আমরা দেখে ফেলবো শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, এই কনসেপ্টটা আসলে কি। এখানে আমাদের বেশ কয়েকটি ব্যাপার জানা থাকতে হবে। সেটি হচ্ছে আমাদের শক্তি কখন শোষণ হয় এবং শক্তি কখন বিকিরণ হয়। এটা আমরা খুব সহজেই পড়বো গরিব এবং ধনী থিওরি দিয়ে। মনে করো তুমি যখন নিচতলায় রয়েছ, অর্থাৎ আমরা যদি একটা বাসা বা একটা ফ্ল্যাট চিন্তা করি, 5 তলার ফ্ল্যাট, তাহলে 5 তলায় বা আমাদের উপরতলায় তারাই থাকেন যারা হচ্ছেন ধনী, নিচতলায় তারাই থাকেন বা নিচতলায় খুব কষ্ট করে তারাই থাকেন যারা হচ্ছে গরিব। এখন চিন্তা করো, গরিব যখন আস্তে আস্তে টাকার মালিক হবে, তখন নিশ্চয়ই সে আসলে উপরতলার বাসিন্দা হয়ে যাবে, এবং ধনী যখন আস্তে আস্তে ফকির হতে থাকবে বা টাকা পয়সা হারাতে থাকবে, তখন নিশ্চয়ই সে আসলে গ্রাউন্ড ফ্লোরের অবস্থান করতে বাধ্য হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ধনী গরিব হতে পারে, গরিব ধনী হতে পারে, এই চেঞ্জটা যেহেতু থাকবে, সো আমরা এটাকে যদি শক্তির সাথে তুলনা করি, তাহলে চিন্তা করো যে আমাদের শক্তি যখন শোষণ করে, টাকা যখন শোষণ করে, টাকার যখন মালিক হয়, তখন গরিব কি বড়লোক হয় না? তাহলে আমাদের ইলেকট্রনও সেম কাজটা করে। ইলেকট্রন যখন টাকার মালিক হয়, তখন নিচতলা থেকে উপরতলায় চলে যাওয়ার চেষ্টা করে, এবং ইলেকট্রন যখন টাকা হারাতে থাকে, ফকির হতে থাকে, তখন উপরতলা থেকে কিন্তু নিচতলায় এসে বসবাস শুরু করে। আমরা এই যে নিচতলা উপরতলা, এটাকে যদি আমরা শক্তির ব্যাপারটার সাথে তুলনা করি, তাহলে ইলেকট্রন যখন নিচের শক্তি স্তর বা নিচের তলা থেকে উপরের শক্তি স্তরে চলে যাবে, তখন কিন্তু সে শক্তি শোষণ করে। আর আমাদের ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসবে, তখন তার মানে সে টাকা হারিয়ে ফেলতেছে, তার মানে হারিয়ে যাওয়া মানে হচ্ছে দান করে দেওয়া। ইলেকট্রন যখন উপর থেকে নিচে নামতে থাকে, তার মানে সে ধনী থেকে গরিব হতে থাকে, তার মানে তার টাকা পয়সা হারাতে থাকে, তার মানে শক্তি সে হারাতে থাকে, তার মানে শক্তি সে বিকিরণ করতে থাকে। ইলেকট্রন যখন নিম্নতলা থেকে উচ্চতলায় চলে যাবে, তার মানে নিচের তলা থেকে উপরের তলায় যাওয়া মানে হচ্ছে সে ধনী হয়ে যাওয়া। ধনী মানে হচ্ছে সে অনেক টাকা পয়সার মালিক হচ্ছে, তার মানে সে টাকা পয়সা গ্রহণ করতেছে, তার মানে শক্তি সে শোষণ করতেছে। এই ব্যাপারটি আমরা আসলে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব যে আমাদের কখন শক্তি শোষিত হবে, যখন ইলেকট্রন আসলে আমাদের নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলবে। এই নিম্ন উচ্চের ব্যাপারটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর হচ্ছে কাছের বা নিউক্লিয়াসের সর্বনিম্ন শক্তি স্তর, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে নিউক্লিয়াসের সবথেকে কাছে অবস্থিত। এই 1 নম্বর শক্তি স্তরকে আমরা আসলে বলতে পারি আমাদের সর্বনিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তর বা অরবিট। এখন আমরা যদি আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকি 2, 3, 4, এভাবে আমাদের শক্তি স্তরের শক্তি সংখ্যা কিন্তু বাড়তে থাকে। তার মানে হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তরে চলে যাবে, 1 থেকে 3, 4, 5-এ চলে যাবে, তখন কিন্তু আমাদের শক্তি শোষিত হবে ইলেকট্রন কর্তৃক, এবং উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে চলে আসবে, তখন শক্তি কিন্তু বিকিরিত হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই শক্তি শোষণ বিকিরণ খেলা কি সবসময় চলতে থাকবে? এই ব্যাপারটার জন্য কোনো বেসিক আইডিয়া রয়েছে কিনা? বেসিক আইডিয়াটা হচ্ছে আমরা কিন্তু দেখে ফেলেছি যে কৌণিক পথে ইলেকট্রন কিন্তু ক্রমাগত ঘুরতে থাকে। তার মানে আমাদের কৌণিক পথে পরিক্রমণরত কোনো চার্জযুক্ত বস্তু, ইলেকট্রন কিন্তু চার্জযুক্ত, তার মানে আমাদের এই যে কৌণিক পথে পরিক্রমণরত কোনো চার্জ বস্তু ক্রমাগত আমাদের নির্দিষ্ট পরিমাণ শক্তি বিচ্ছিন্নভাবে শোষণ বা বিকিরণ করতে থাকে। অর্থাৎ কনসেপ্টটা হচ্ছে আমাদের এই যে কৌণিক পথ, এই কৌণিক পথে পরিক্রমণরত কোনো চার্জযুক্ত বস্তু বিচ্ছিন্নভাবে প্রতি মুহূর্তেই একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করতে থাকে, এবং এই কোয়ান্টাম শক্তি বিকিরিত রশ্মির ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। তাহলে আমরা যদি লিখি, ব্যাপারটা হচ্ছে আমাদের ওই যে কোয়ান্টাম এনার্জি, আমরা যদি বলি কোয়ান্টাম এনার্জি মানে শক্তির আমাদের যে শোষণ বা বিকিরণ, সেটা হচ্ছে আমাদের কিসের সমানুপাতিক? আমাদের ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। আমরা ফ্রিকোয়েন্সিকে নিউ দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ ডেল ই সমানুপাতিক নিউ। অর্থাৎ আমাদের এই যে আমাদের শক্তি, সেটা হচ্ছে বিকিরিত রশ্মির ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, অর্থাৎ কোয়ান্টাম শক্তিটা আমাদের বিকিরিত রশ্মির ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। এখান থেকে আমরা এখানে সমানুপাতিক চিহ্নটা উঠাতে পারি নতুন একটা ধ্রুবক নিয়ে এসে। তাহলে আমরা পরের লাইনে যেটা লিখতে পারি, ডেল ই সমান এইচ নিউ, যেটার কথা আমি তোমাদেরকে এখানে বলেছিলাম যে আমাদের পরবর্তীতে এই টার্ম পড়ার সময় আমাদের নতুন একটা রাশি চলে আসবে, যে আমরা জানবো ডেল ই সমান এইচ নিউ, যেখান থেকে আমরা এইচ এর একক বের করার চেষ্টা করেছিলাম। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম ডেল ই সমান এইচ নিউ।
তার মানে আমাদের ডেল ইটা কি হতে পারে, আমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারি, সেটা হচ্ছে ডেল ই মানে হচ্ছে আমাদের E2 মাইনাস E1 সমান এইচ নিউ। সো আমরা এরকম একটা সমীকরণ প্রতিষ্ঠা করে ফেলতে পারি। এখন এটাকে কি আরও এক্সপ্লেন করা যাবে না? হ্যাঁ, অবশ্যই এক্সপ্লেন করা যাবে। সেটা হচ্ছে আমাদের এখানে নিউ মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আমরা কিন্তু ফিজিক্স থেকে একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ভি ইজ ইকাল টু এফ ল্যামডা, যেখানে ভিটা হচ্ছে আমাদের তরঙ্গ বেগ, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ল্যামডাটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি যদি এফ এর মানটা বের করি, এফ ইজ ইকাল টু ভি ডিভাইড বাই ল্যামডা। এবার হচ্ছে আমাদের এখানে এফ যা ফিজিক্সের ক্ষেত্রে আমাদের এখানে নিউ তাই। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি যে আমাদের নিউ ইজ ইকাল টু কি ভি ডিভাইড বাই ল্যামডা। তো আমরা যেহেতু এখানে তরঙ্গ নিয়ে ক্যালকুলেশন করতেছি না, তাহলে আমাদের এই বেগটা কি আলোর বেগ হতে পারে। তাহলে আমরা টোটাল সমীকরণটাকে এভাবে চেঞ্জ করে ফেলতে পারি, নিউ ইজ ইকাল টু সি ডিভাইড বাই ল্যামডা। এখানে সিটা হচ্ছে আমাদের আলোর বেগ, যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই নিউ এর মানটা আমরা যদি এখানে বসিয়ে দেই, তাহলে আমরা এখান থেকে নতুন একটা ক্যালকুলেশন পাই, সেটা হচ্ছে আমাদের ডেল ই সমান এইচ, নিউ এর মান হচ্ছে সি ডিভাইড বাই ল্যামডা। তাহলে এইচ সি ডিভাইড বাই ল্যামডা, যেটা দিয়ে আমাদের পরবর্তীতে বিভিন্ন শক্তি ক্যালকুলেশনের জন্য আমরা এই সমীকরণটা ব্যবহার করতে পারি, অথবা তরঙ্গ দৈর্ঘ্য ক্যালকুলেশনের জন্য এই সমীকরণটা ব্যবহার করতে পারি। আমরা আলোর বেগ নির্ধারণের জন্য আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক ব্যবহার করার জন্য বা বের করার জন্য আমরা এই সমীকরণটাকে ব্যবহার করতে পারি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাই তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কিভাবে আসলো? ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে লাফায় চলে, তখন কি তোমার মনে হয় যে এভাবে সুন্দর করে খোকা বা বাবুর মতো আসলে খুব সুন্দর মতো আসলে চলে যাবে? সে আসলে সেভাবে যায় না, তার কাজই হচ্ছে এইভাবে যাওয়া, অর্থাৎ এইভাবে করে যেতে থাকে। অর্থাৎ সে আসলে নেচে নেচে ডান্স দিতে দিতে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে লাফায় চলে। হ্যাঁ, ঠিক ধরেছো, এক্স্যাক্টলি এটাকে আমি তরঙ্গ বলে বোঝাচ্ছি। তাহলে তরঙ্গের কি একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে না? সো এক্স্যাক্টলি এটাই সে আমাদের ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে ইলেকট্রন কোন লেভেলের বদমাইশ সেটা বুঝতেই পারতেছো। ওকে বলা হয়েছে সোজা স্কুলের দিকে যাবি বা এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাবি, অথচ এরকম করে ডান্স দিতে দিতে সে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাইতেছে। সো ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন যাই করুক না কেন, এখানে তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হচ্ছে, তার মানে এটি হচ্ছে আমাদের সেই ওয়েভলেন্থ। তাহলে আমরা এই সমীকরণকে কাজে লাগিয়ে পরবর্তীতে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা সবগুলো টার্মের সাথে একটু পরিচিত হই। সেটা হচ্ছে আমাদের ডেলিটা হচ্ছে আমাদের শক্তির যে পার্থক্য, শোষিত বা বিকিরিত শক্তি, অর্থাৎ ডেলিকে আমরা E2 - C1 বলে ক্যালকুলেশন করতে পারি। আমাদের এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান অলরেডি আমরা দেখে ফেলেছি 6.626 × 10⁻34 জুল সেকেন্ড অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আমরা কিন্তু এটাকে জুল থেকে কিন্তু আর্গেও নিয়ে যেতে পারি। আমাদের কিন্তু আরেকটা নতুন মান আমরা শিখি, সেটা হচ্ছে আমরা এই যে এখানে যে মানটা মুখস্থ করেছিলাম, সে মানটা কিন্তু আমাদের এরকম হতে পারে 6.626 × 10⁻27 আর্গ সেকেন্ড। এখন ব্যাপারটা হচ্ছে আর্গ সেকেন্ড আমি আসলে কোত্থেকে পাইলাম? অর্থাৎ আমি যখন জুল সেকেন্ড থেকে আর্গ সেকেন্ডে আসতেছি, তখন জুল থেকে আর্গে যেতে গেলে আমাদের আসলে 10⁻7 দ্বারা গুণ করে ফেলতে হয়, অর্থাৎ 1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে আমি যখন এত জুল থেকে এত আর্গে যেতে চাচ্ছি, তার মানে নিশ্চয়ই আমাদের আসলে জুল থেকে আর্গে যাওয়ার জন্য আমাদের 10⁻7 দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে আমি যদি এখানে 10⁻7 দ্বারা এক্সট্রা গুণ করতাম, তাহলে আমার ক্যালকুলেশনে অ্যান্সারটা কি আসতো? এদিকে -34, এদিকে +7, তাহলে কি আমরা টোটাল -27 পাইতাম না? এই মানটাই দেখো আমি কিন্তু এখানে উল্লেখ করেছি। তার মানে হচ্ছে আমাদের যদি আর্গ সেকেন্ডে হয়, আমরা কিন্তু এখানে সিজিএস এককটা কিন্তু ব্যবহার করতে যাচ্ছি শক্তির। তার মানে হচ্ছে আমাদের আর্গ সেকেন্ড এককে অনেক সময় কিন্তু ম্যাথ করতে হতে পারে। সো আমরা দুইটা মানই মাথায় রাখবো। আমরা যদি দুইটা মান মাথায় না রাখি, অনেক সময় আমরা কিন্তু এমসিকিউতে বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা কিন্তু ঝামেলায় পড়ে যাব। সো আমাদের দুটি এককই মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এই শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাবের বেসিক আইডিয়াটা হচ্ছে, আমাদের ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে লাফিয়ে চলে, তখন আসলে সে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে, তাহলে শক্তির শোষণ ঘটে, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চললে শক্তির বিকিরণ ঘটে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে শক্তি শোষণ বা বিকিরণ, এর ফলেই কিন্তু পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয়। এবং সে কিন্তু বর্ণালী রিলেটেড একটা মোটামুটি আইডিয়া দিয়েই ফেললো, কিন্তু ঝামেলা আছে। সে আসলে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বর্ণালী কীভাবে সৃষ্টি হয় সেটির ব্যাখ্যাই কিন্তু দিতে পারলো। আমাদের যাদের 2টি বা 3টি বা 4টি 5টি এই ধরনের ইলেকট্রন রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বর বা জামাই কোনোই হেল্প করে নাই। ওকে,
সো আমরা আসলে বুঝে ফেলতে পারলাম যে বোর পরমাণু মডেলের প্রস্তাবনা কি কি ছিল। এখন আমাদের দেখে ফেলতে হবে যে বর আসলে বিয়ে করে বা জামাই সেজে কি কি সফলতা লাভ করলো, এবং আমরা দেখে ফেলবো আসলে তার বিয়ে করার ফলে তার কি কি সীমাবদ্ধতা ছিল সেগুলো আমরা এখন দেখে ফেলবো। সো আমরা সফলতা এই ব্যাপারটা আসলে কিভাবে মনে রাখতে পারি সেটা আগে দেখি, তারপর না হয় জানবো যে আমাদের বোর পরমাণু মডেলে সফলতাগুলো কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। সো দেখো, বোর পরমাণু মডেলে বা বোরের বিয়ের পরে আসলে তার সব ধরনের সফলতাই ছিল। তার মানে তার আসলে সবকিছুই সফলতার মুখ দেখলো তার বিয়ে করার পরে বা জামাই সাজার পরে, বর সাজার পরে। অর্থাৎ বোর পরমাণু মডেলের সফলতা হচ্ছে সব সফলতা ছিল। কিরকম ভাবে সব সফলতা ছিল খেয়াল করে দেখো, আমরা দন্তেশ ব বলে একটা টার্ম ইউজ করছি, যেখানে দন্তেশ দিয়ে আমরা আসলে মনে রাখবো দুইটা সফলতা এবং ব দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে চারটা সফলতা। তার মানে দন্তেশ দিয়ে দুইটা সফলতা এবং ব দিয়ে হচ্ছে তার চারটা সফলতা। দন্তেশ হচ্ছে স্থায়িত্ব এবং দন্তেশ হচ্ছে আমাদের শক্তি নির্ণয়। এবার হচ্ছে ব দিয়ে কি কি সফলতা ছিল। ব দিয়ে তার সফলতা হচ্ছে বর্ণালী, ব দিয়ে সফলতা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়, ব দিয়ে সফলতা হচ্ছে বেগ নির্ণয় এবং ব দিয়ে সফলতা হচ্ছে বার্গ ধ্রুবক নির্ণয়। আমরা রিড মাথায় রাখবো, কিন্তু আমাদের ব তো মিলাতে হবে, তাহলে বার্গ ধ্রুবক নির্ণয় আমরা যদি এভাবে মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের কি কি সফলতা ছিল সেটা কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমাদের স ব যদি মনে রাখি তাহলে সদন্তে স দিয়ে দুইটা এবং ব দিয়ে হচ্ছে চারটা, এই চার ধরনের সফলতা ছিল। এখন একটা একটা করে আমরা একটু এক্সপ্লেন করতে থাকি যে আমাদের স্থায়িত্ব বলতে কি বোঝায়। স্থায়িত্ব বলতে আসলে বোঝায় যে আমাদের বোর পরমাণু মডেলে আমরা দেখতে পেলাম যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে যখন আমাদের কোনো ইলেকট্রন অবস্থান করে তখন কিন্তু সে শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। তার মানে সে কিন্তু আমাদের যে একটা নির্দিষ্ট কক্ষপথ যে স্থির থাকে, অর্থাৎ স্থির কক্ষপথ সম্পর্কে কিন্তু সে আইডিয়া দিল। তার মানে একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রন যদি কোনো ঝামেলাই না করে তাহলে আমাদের এই যে স্থির কক্ষপথের ধারণা, এটাই কিন্তু আমাদের পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেয়। অর্থাৎ আমাদের যে স্টেশনারি ফেজ বা স্টেশনারি অরবিট বা আমাদের যে স্থির কক্ষপথ, এটি কিন্তু আমাদের পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে খুবই ক্লিয়ারভাবে আইডিয়া দিতে হেল্প করে। এরপরের যে সফলতা ছিল সেটা হচ্ছে বর্ণালী, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সাহায্যে আমরা কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু সমূহ রয়েছে বা মৌল সমূহ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা যদি খেয়াল করি যে আমাদের হাইড্রোজেনের একটি ইলেকট্রন রয়েছে, আমরা যদি দেখি হিলিয়ামের ক্ষেত্রে আমাদের হিলিয়াম প্লাসের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ইলেকট্রন দেখতে পারি। আমরা যদি লিথিয়াম 2+ দেখি তাহলে আমাদের এক্ষেত্রেও কিন্তু একটা করে ইলেকট্রন রয়েছে। অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2+, এদের কিন্তু আমাদের একটা করে ইলেকট্রন রয়েছে। এদের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে বোর পরমাণু মডেল বেশ ভালোভাবেই সফলতা লাভ করেছে। এরপর আমরা দেখব হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়। বোর পরমাণু মডেলের একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সে কক্ষপথে কিন্তু আকার বা ব্যাসার্ধ নির্ণয় করতে সক্ষম হয়েছে। আমরা পরবর্তীকালে এটা ক্যালকুলেশন করে দেখব। অর্থাৎ আমাদের দেখা যায় বোর পরমাণু মডেলের আমাদের প্রথম কক্ষপথের বোর ব্যাসার্ধের মান হচ্ছে, যেটাকে আমরা a নট দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 5.292 ইন্টু 10⁻⁻11 মিটার। এই যে মানটা দেখতে পেলাম এটা কিন্তু আমাদের বোর পরমাণু মডেলের হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ বা প্রথম শক্তি স্তরের বোর ব্যাসার্ধ, যেটাকে আমরা a নট দ্বারা প্রকাশ করি। আমাদের এই মানটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে বেগ নির্ণয়। আমরা বোর পরমাণু মডেলের কনসেপ্টকে কাজে লাগিয়ে একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রনের গতিবেগ কত সেই মানটা বের করতে পারি। একই সাথে আমরা আসলে রাশিমালাও প্রতিপাদন করে ফেলতে পারি। এরপর হচ্ছে শক্তি নির্ণয়। আমরা বোর পরমাণু মডেলকে কাজে লাগিয়ে একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় এনার্জির মান কত সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি। এরপরে রিডবার্গ ধ্রুবক নির্ণয়, যেটা নিয়ে আমরা পরবর্তীতে স্টাডি করব। খেয়াল করে দেখো যে আমাদের এই যে E2 - E1 = h নিউ, এই সমীকরণকে কাজে লাগিয়ে আমরা আসলে রিডবার্গ ধ্রুবকের একটা মান বের করে ফেলতে পারি, যেটা বোর পরমাণু মডেল অনুযায়ী বের করা হয়েছিল। আমরা রিডবার্গ ধ্রুবকের যে মানটা দেখতে পাই 10.9739 পার সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল অনুযায়ী বের করা হয়। কিন্তু এটার বাস্তব মানটা হচ্ছে 10.9678 পার সেন্টিমিটার। সো খেয়াল করে দেখো আমাদের দুটি মান কিন্তু প্রায়ই কাছাকাছি। অর্থাৎ আমাদের এই মতবাদ অনুযায়ী বা বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা যে রিডবার্গ ধ্রুবকের মানটা বের করি সেটা কিন্তু আমাদের বাস্তব বা প্রকৃত মানের সাথে প্রায়ই মিলে যায়। অর্থাৎ এটাকে আমরা একটা সফলতা অবশ্যই বলতে পারি। আমাদের বোর পরমাণু মডেলের সাহায্যে আমরা যে রিডবার্গ ধ্রুবকের মানটা বের করলাম, এই রিডবার্গ সমীকরণের সাহায্যে আমরা কিন্তু হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে যে বিভিন্ন সিরিজ রয়েছে বা কিভাবে বর্ণালী সৃষ্টি হয়, সেটার তরঙ্গ দৈর্ঘ্য কত থাকে, শক্তি কত থাকে, আমাদের তরঙ্গ সংখ্যা কত থাকে, এই টাইপের অনেক ব্যাপার আমরা আসলে বিস্তারিত জানতে পারবো। কিন্তু এটার ইনিশিয়াল ব্যাপারটা কিন্তু বোর করতেই হেল্প করেছে। সো আমরা দেখে ফেললাম যে আমাদের বোর পরমাণু মডেলে আসলে সফলতা কি কি ছিল, তার আসলে সব ধরনের সফলতাই ছিল। সো সেগুলো আমরা কিন্তু একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করলাম। অর্থাৎ দন্তেশ দিয়ে তার দুটা সফলতা ছিল এবং ব দিয়ে আসলে তার টোটাল চারটা সফলতা ছিল। এবার আমরা দেখে ফেললো সীমাবদ্ধতা আসলে কি কি। সীমাবদ্ধতা তার মানে এটা হচ্ছে সমস্যা, আসলে কি কি সীমাবদ্ধতা বা ত্রুটি ছিল।
তার আসলে খুবই শক্ত কিছু সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ সেগুলো খুব হার্ড সীমাবদ্ধতা ছিল। হার্ডের বাংলা টার্মটাই কিন্তু শক্ত, তার মানে শক্ত সীমাবদ্ধতা ছিল। আচ্ছা, শক্ত কেন বারবার বলতেছি, এটা আসলে মিলতেছে না তো। হ্যাঁ, আমি মিলানোর ব্যবস্থা করতেছি। শক্ত মানে খেয়াল করে দেখো, আমাদের এই যে তালবস্যা, তালবস্যা মানে হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, সকল সূক্ষ্ম রেখা, তারপর খেয়াল করে দেখো স্টার্ক প্রভাব, তার মানে তালবস্যা দিয়ে আমাদের টোটাল রয়েছে হচ্ছে 3 ধরনের সীমাবদ্ধতা। তালবস্যাকে আমরা দন্তেশ্বর হিসেবেও চিন্তা করতে পারি। সকল বর্ণালী, সূক্ষ্ম রেখা, স্টার্ক প্রভাব, অর্থাৎ জিম্যান প্রভাব বা স্টার্ক প্রভাবকে আমরা যদি বলি, শুধুমাত্র দন্তেশ্বরটা কাউন্ট করি, তাহলে স্টার্ক প্রভাব বলতে পারি। এখন খেয়াল করে দেখো ক, ক দিয়ে আমরা আসলে কি কি মাথায় রাখতেছি। কতে হচ্ছে আমরা মাথায় রাখতে পারি 2D 3D কাঠামো, কাঠামোর যে ক, এটাই কিন্তু আমাদের আসলে শক্তের মধ্যে ক দিয়ে ব্যাখ্যা। এবার খেয়াল করে দেখো, আমাদের 5 নম্বরে রয়েছে হচ্ছে কৌণিক ভরবেগ, তার মানে ক দিয়ে হচ্ছে আমরা 2টা সীমাবদ্ধতা মাথায় রাখবো। তার মানে তালবস্যা দিয়ে 3টা এবং ক দিয়ে হচ্ছে 2টা। কতে হচ্ছে কাঠামো, কতে হচ্ছে কৌণিক ভরবেগ, এবং ততে কি, ততে হচ্ছে তরঙ্গ ধর্ম ব্যাখ্যা, যেটাকে আমরা ডি ব্রগলি সমীকরণ দিয়ে পরবর্তীতে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তাহলে আমরা বুঝে ফেলতে পারলাম আসলে সীমাবদ্ধতাগুলো কি কি ছিল। আমি কিন্তু এক নজরে দেখে ফেললাম। এবার কিন্তু তোমরা প্রমাণ পেয়েই যাচ্ছ যে আমাদের 3:6:6 মডেল বলতে আসলে কি বোঝানো হয়েছিল। সো আমরা চলো একটা একটা করে একটু এক্সপ্লেন করে ফেলি। সো খেয়াল করে দেখো যে আমাদের 2D এবং 3D কাঠামো, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, এই ব্যাপারগুলোর সাথে আমরা সবাই পরিচিত। সো বোর পরমাণু মডেলে যে ব্যাপারটি দেখানো হয়েছে সেটা শুধুমাত্র কিন্তু দ্বিমাত্রিক কাঠামোর ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা কিন্তু ত্রিমাত্রিক কাঠামোর ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য নয়। এটা কিন্তু বোর পরমাণু মডেলের খুব উল্লেখযোগ্য একটা ত্রুটি। তার মানে বোর পরমাণু মডেল হচ্ছে সেকেলে ছিল, সেটা আপডেটেড না। সো বোর আসলে যখন বিয়ে করে বা জামাই হয় তখন কিন্তু আসলে সে খুব সেকেলে বা আনস্মার্ট ছিল, খ্যাত ছিল। সে আসলে আধুনিক যুগের হলে সে আসলে 3 ডাইমেনশনাল কোনো ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করতো। তার মানে সে ছিল আসলে সেকেলে, বড্ড সেকেলে, তার মানে হচ্ছে খ্যাত ছিল। এখন ব্যাপারটা হচ্ছে সকল বর্ণালী, আমরা অলরেডি কিন্তু এটা সফলতার মধ্যে উল্লেখ করে ফেলেছি, সেটা তার কিঞ্চিত সফলতা ছিল কিন্তু বেশিরভাগই তার বিফলতা ছিল। সে আসলে এই যে 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে বর্ণালী কিভাবে সৃষ্টি হয় সেটি ব্যাখ্যা করতে পারলেও সকল বর্ণালী, অর্থাৎ যাদের 2টি 3টি 5টি ইলেকট্রন রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে বর্ণালী সৃষ্টি হয় তার কোনো ব্যাখ্যা কিন্তু কিছুই দিতে পারে নাই। এখন দেখব সূক্ষ্ম রেখা। আমাদের যখন ইলেকট্রন এক শক্তি স্তর থেকে কোনো শক্তি স্তরে লাফায় চলে তখন আমাদের একটা রেখা সৃষ্টি হয়। এটাই কিন্তু আসলে বোর পরমাণু মডেলের কনসেপ্ট, একটা রেখা সৃষ্টি হয়। কিন্তু বাস্তবে আমরা যদি বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারি যে একটা রেখার পাশাপাশি আরও অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা সৃষ্টি হয়। এই যে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম রেখা সৃষ্টি হয়, তার মানে যে রেখার সমষ্টি সৃষ্টি হয়, এই রেখা সমষ্টির কোনো ব্যাখ্যা কিন্তু বোর পরমাণু মডেলে দেওয়া হয়নি। তার মানে যে একটা বড় রেখা বা একটা রেখা সৃষ্টি হয় এটাই কিন্তু বোর পরমাণু মডেলের কনসেপ্ট। এখন এই বড় রেখার পাশাপাশি বা একটা রেখার পাশাপাশি আরও অনেকগুলো যে সূক্ষ্ম রেখা সৃষ্টি হয়, এই ছোট ছোট রেখা বা সূক্ষ্ম রেখা সম্পর্কে বোর পরমাণু মডেলে কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়নি। এরপর আমরা দেখব তরঙ্গ ধর্ম ব্যাখ্যা ডি ব্রগলি লিখে রেখেছি। ব্যাপারটা কেন? কারণ হচ্ছে তুমি চিন্তা করে দেখো যে আমাদের ইলেকট্রন এর আচরণ আসলে শুধুমাত্র কণার মতোই নয়, ইলেকট্রনের আচরণ কিন্তু তরঙ্গের মতো, অর্থাৎ আমাদের ইলেকট্রনের কণা এবং তরঙ্গ 2 ধরনের ধর্মই রয়েছে। কিন্তু বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনকে শুধুমাত্র কণা হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, এর যে তরঙ্গ ধর্ম রয়েছে সেটা কিন্তু বিজ্ঞানী বোর ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ এর যে এই যে ঢেউ ঢেউ এই ধর্মটা রয়েছে সেই ধর্ম কিন্তু বিজ্ঞানী বোর ব্যাখ্যা করতে পারে নাই। কিন্তু আইনস্টাইনের মতবাদ অনুসরণ করে বিজ্ঞানী ডি ব্রগলি প্রমাণ করে দেখিয়েছেন যে আমাদের ইলেকট্রনের তরঙ্গ ধর্মও রয়েছে, যেটি আমরা ডি ব্রগলি পার্টের মধ্যে দেখব। এখন খেয়াল করে দেখো যে আমাদের ডি ব্রগলির আরেকটা পার্টও রয়েছে যে কৌণিক ভরবেগ, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম। এই পার্টটা যখন পড়াই যে আমাদের বিজ্ঞানী বোর হঠাৎ করে বলে দেয় যে কৌণিক ভরবেগের মান mvr = nh/2π, অর্থাৎ h/2π এর সরল গুণিতক। কিন্তু সে আসলে বলতে পারে নাই এই কনসেপ্ট আসলে কিভাবে আসছে, এটা অ্যানালিটিক্যাল আমাদের ব্যাখ্যা কখনোই দিতে পারে নাই। এখন বিজ্ঞানী ডি ব্রগলি আসলে তার সমীকরণের সাহায্যে অ্যানালাইসিস করে করে আমাদেরকে প্রমাণ করে দেখান যে আমাদের mvr = nh/2π এটি আসলে কিভাবে আসছে, এবং একই সাথে সে এটাও কিন্তু ব্যাখ্যা করেন। সো আমরা কিন্তু ডি ব্রগলিকে অলরেডি একটা শ্রদ্ধা জানাতেই পারি, স্যালুট জানাতেই পারি। ডি ব্রগলি আমাদের এত সুন্দর একটা ড্যান্স শেখাইছে, তাহলে ডি ব্রগলিকে আমাদের নিশ্চয়ই এখনই শিখে ফেলতে ইচ্ছা করতেছে ডি ব্রগলি আসলে কি বলেছে। সো আমরা শিখে ফেলবো, তার আগে আমরা আমাদের বোর পরমাণু মডেলের আসলে আর কি সীমাবদ্ধতা রয়েছে সেটা আমরা একটু দেখে ফেলি। এখন খেয়াল করে দেখো জিম্যান বা স্টার্ক প্রভাব, দুজন বিজ্ঞানীর নাম লেখা আছে যাদের আমরা প্রভাব সম্পর্কে একটু অ্যানালাইসিস করব। এটা আসলে বর্ণালী রিলেটেড। আমরা অলরেডি বলে ফেলেছি যে আমাদের সূক্ষ্ম রেখা, তার মানে বর্ণালীতে যে সূক্ষ্ম রেখা সৃষ্টি হয় এটা কিন্তু আমাদের চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আরও বিশ্লিষ্ট হয়ে যেতে পারে, আলাদা আলাদা হয়ে যেতে পারে, একাধিক সূক্ষ্ম রেখা আরও বিভক্ত হয়ে যেতে পারে।
এখন এই ব্যাপারটি মনে রাখার জন্য আমাদের বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের যদি চুম্বক ক্ষেত্রের প্রভাবে বা চুম্বক শক্তির প্রভাবে আমাদের যদি ওই সূক্ষ্মরেখাগুলো বিশ্লিষ্ট হয়ে যায় তাহলে এখানকার যে ইফেক্ট সেটাকে আমরা জিম্যান ইফেক্ট বলবো। আর যদি বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে আমাদের ওই বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্মরেখাগুলো বিশ্লিষ্ট হয়ে যায় বা বিভাজিত হয়ে যায় তাহলে সেই প্রভাবকে আমরা আসলে বলবো স্টার্ক প্রভাব। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের চুম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে আমাদের কিন্তু ওই সূক্ষ্মরেখাগুলো বিশ্লিষ্ট হতে থাকে। আমরা নিশ্চয়ই মিচেল স্টার্ককে চিনি, অস্ট্রেলিয়ান পেস বলার, অর্থাৎ খুবই দ্রুত গতিতে কিন্তু সে পেস বল করে। তাহলে আমাদের স্টার্ক দ্রুত গতিতে বল করে, বিদ্যুতের গতিতে বল করে। তার মানে স্টার্কের বল কিন্তু খেলাই যায় না, কারণ বিদ্যুতের গতিতে আসলে সে বল করে। আমরা চোখেই দেখি না যখন ক্রিকেট খেলতে যাব। তাহলে স্টার্কের বল হয় বিদ্যুতের গতিতে। তাহলে কি মাথায় থাকবে যে স্টার্ক প্রভাবটা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে, আর জিম্যান প্রভাবটা ডেফিনেটলি আর কি বাকি থাকে চুম্বক ক্ষেত্রের প্রভাবে। এই দুটো কিন্তু আমাদের অনেক গোলমাল লেগে যায়। আমরা কীভাবে মাথায় রাখবো? আমরা মাথায় রাখবো স্টার্ক যে বল করে সেটা কিন্তু খুবই বিদ্যুতের গতিতে বল করে। তাহলে স্টার্ক প্রভাবটা হচ্ছে আমাদের বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে সৃষ্টি হয় এবং জিম্যান প্রভাবটা আমাদের আসলে চুম্বক ক্ষেত্রের প্রভাবে সৃষ্টি হয়। পরবর্তীতে আমরা যখন বর্ণালী টপিক্সটা ব্যাখ্যা করব তখন এই জিনিসগুলো আরও বেশি তোমরা ক্লিয়ার হবা। সো তোমরা আসলে ওভারঅল আলোচনার মাধ্যমে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছো যে আসলে বোর পরমাণু মডেলে কি কি বলা হয়েছে, প্রস্তাবনাগুলো কি কি ছিল, তার সফলতাগুলো কি কি ছিল, তার আসলে সীমাবদ্ধতাগুলো কি কি ছিল। সো এভাবে যদি আমরা সিকুয়ালি টপিকসগুলো মনে রাখতে পারি, আমরা যদি বেসিক থেকে টপিকসগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের এই সব জায়গা থেকে যে কোনো জায়গায় আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমরা কিন্তু খুব সহজেই সলিউশন করে ফেলতে পারবো।